শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আমরা এখন মূল ক্লাসে প্রবেশ করছি। আশা করি স্লাইডে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে কয়েকজনের ছবি। এনারা সাহিত্যিক: উইলিয়াম শেক্সপিয়র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ। আরও অনেক রয়েছে সাহিত্যিক। তো আমরা যেমন কয়েকজনের নাম জানি, যেমন বনফুল, ওনার পুরা নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তোমরা জানো যে নিম গাছ একটি ছোট গল্প আছে তোমাদের পাঠ্য বইয়ে। বিচিত্র প্রবন্ধ, এটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ। সমরেশ বসু, উনি আধুনিক বাংলা উপন্যাসিক। প্রহসন, তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। এটি হাস্য রসাত্মক রচনা হয় সাধারণত। আর H.G. ওয়েলস, উনি একজন বাইরের ইংরেজ উপন্যাসিক ও সাংবাদিক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরও কিছু ছবি দেখো। উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট নাটক, আরও তার নাটক রয়েছে কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট। এখানে আমি একটি ছবি নিয়ে আসছি, হ্যামলেট। গীতাঞ্জলি, তোমরা জানো যে রবি ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ, সং অফারিংস অনুবাদের কারণে উনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মেঘনাদ বধ কাব্য, জানো যে মাইকেল মধুসূদন দত্তের এটি মহাকাব্য এবং এটি বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য। অগ্নিবীণা, কাজী নজরুল ইসলামের জানো কবিতা, এটি কাব্যগ্রন্থ। দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি একটি উপন্যাস এবং এটি একটি চলচ্চিত্র ছবি হয়েছে। বিষাদ সিন্ধু, মীর মশরফ হোসেনের, তোমরা জানো যে ইমাম হাসান হোসেনের, বিশেষ করে ইমাম হাসানের বড় ভাই যে ইমাম হাসান, ওনার যে ট্র্যাজেডির কাহিনী আছে, মৃত্যুর কথা আছে, জিতের কথা আছে। ওকে, এগুলো তো সবে সাহিত্য, তাই না? ওকে, তোমরা জানো যে সাহিত্য শব্দটি কিভাবে এসছে? শহীদ শব্দ থেকে এসছে। শহীদ বা অনেকে শহীদ বলে। তো এখান থেকে রবি ঠাকুর বলছেন যে শহীদ শব্দ থেকে এসছে। সাহিত্যের যদি আমরা একটু দেখি যে কি জানতে পারবো এই বিশেষ করে তোমাদের প্রবন্ধে, দেখো, সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা ইত্যাদি। আর রীতি হলো এই যে ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তাহলে এই যে এগুলো আমরা কি সাহিত্যের শাখা পেলাম, তাই না? কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, তাই না? ওকে, এগুলো হচ্ছে সাহিত্যের রূপ, শাখা। ওকে, কিন্তু এগুলো তো একটা নিয়মকানুন আছে, তাই না? এই যে নিয়মকানুন, আলোচনা, পর্যবেক্ষণ, এগুলো হচ্ছে রীতি। তাহলে আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আশা করি আরও এটা বুঝতে আমাদের সুবিধা হবে। ভাষায় প্রকাশী সাহিত্য। সেন্ট অগাস্টাইনের মতে, যদি জিজ্ঞাসা না করো তবে আমি জানি, করলে জানি না। কবিতা কি, এই প্রশ্নের উত্তরে ডক্টর স্যামুয়েল জনসন বলেছিলেন, কি নয় সেটা বলা সহজ, কি তা জানার চেয়ে। টি.এস. এলিয়ট সাহিত্য বোঝানোর ক্ষেত্রে একটি পারিভাষিক শব্দ ব্যবহার করেছিলেন। শব্দটি হলো অটোটেলিক, অর্থাৎ সাহিত্য ভাবে, ভাষায় ও রূপে এর নির্মাণ এক হয়ে ওঠার বৃত্তান্ত। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভিডিও ক্লিপের মাধ্যমে সাহিত্য কি এটা জানতে পারলে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। ছবিগুলোতে আমরা কি লক্ষ্য করছি একটু দেখো। এখানে অনেকগুলো বইয়ের প্রচ্ছদ আছে, ছবি রয়েছে। কালের ইতিহাসে মহাভারত, রামায়ণ, সপ্তকাণ্ড, নাটক, রোমিও জুলিয়েট, বাংলা কবিতা, গীতি কবিতা, তাই না? উপন্যাস, মেঘনাদ বধ কাব্য, অনেক কিছু, তাই না? তো এগুলো তো আমরা সাহিত্যের বিভিন্ন রূপ দেখলাম। এবং আমরা জানি যে এগুলো কিছু নিয়মকানুন রয়েছে, রীতি রয়েছে। তাহলে আজকের পাঠ আমাদের কী হবে বলো তো? সাহিত্যের রূপ ও রীতি। এটি আজকে আমি দ্বিতীয় পর্বে আজকে এটি পড়াবো, কারণ আমি তোমাদেরকে 12 তারিখে মনে হয়, 11 তারিখে সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি আমি প্রথম পর্ব পড়িয়েছিলাম। তোমাদের বোর্ড বই দেখো 157 থেকে 166 পৃষ্ঠায় রয়েছে। তোমরা আশা করি বোর্ড বই নিয়ে সামনে বসছো। তো এই প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ।
আচ্ছা, আমরা প্রথমে লার্নিং আউটকামস শিখন ফল জেনে নেই। লেখক পরিচিতি বলতে পারবে, প্রবন্ধটি শুদ্ধরূপে পাঠ করতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ লিখতে পারবে, সাহিত্যের শাখাগুলো চিহ্নিত করতে পারবে, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। কারণ তোমরা হয়তো ভাববে যে স্যার বাকিগুলো কোথায়, তাই না? গল্প, তারপর নাটক, তাই না? তারপর হচ্ছে ছোট গল্প, কারণ আমি প্রথম পর্বে এগুলো পড়িয়েছিলাম। এই জন্য আজকে কবিতা, উপন্যাস, প্রবন্ধ। তারপর তোমাদের সুবিধার জন্য আমি একটু রিভিউ করবো। হ্যাঁ, প্রথমে আমরা লেখক পরিচিতি জেনে নেই। হায়েদ মাহমুদ, উনি এখনও বেঁচে রয়েছেন। ওনার জন্ম দেখো 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে। হ্যাঁ, উনি ঢাকা যদি স্কুল জীবনে আসি, সেন্ট গ্রেগরিস হাই স্কুলে উনি এসএসসি পাস করেন। ঠিক আছে, পরে কায়েদে আজম কলেজ, পরবর্তী ওই কলেজের নাম হয় সোহরাওয়ার্দী কলেজ, সেন্ট গ্রেগরির পাশেই। আমি ওখানে ছিলাম লক্ষ্মীবাজারে 5.5 বছর। ওখানে সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছি। তো এই পাশেই হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ। তা উনি যখন বেঁচে ছিলেন তখন ওই কলেজটির নাম ছিল কি কায়েদে আজম কলেজ, অর্থাৎ পাকিস্তানের একজন শাসকের নাম। পরে ওই নামটি চেঞ্জ করে সোহরাওয়ার্দী করা হয়েছে। উনি পরে পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি অনার্স মাস্টার্স করেন বাংলা বিভাগে, আর পিএইচডি করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, আমাদের কর্মজীবন দেখো এখানে আমরা স্লাইডে তুলে ধরছি। এখানে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনি বাংলা বিভাগে অধ্যাপনা করেন। এখন উনি অবসরে রয়েছেন এবং উনি গ্যান্ডারিয়া থাকেন, পুরাতন ঢাকায়। হ্যাঁ, তো তার সাহিত্যকর্ম অনেক, বুঝছো, কবিতা, গল্প। তবে উনি সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছেন প্রবন্ধে। তার শতাধিক কি গ্রন্থ রয়েছে। ওকে, আমরা তার কয়েকটি গ্রন্থ দেখি। স্বগত সংলাপ, রবীন্দ্রনাথ, কিশোর জীবনী, নজরুল ইসলাম, ইত্যাদি। আমরা এইভাবেও একটু লেখক পরিচিতি দেখতে পারি। জন্মটা একটু দেখে নিতে পারো। 1939 সালের 2 জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলা মৌরা গ্রামে। তিনি ঢাকা গ্যান্ডারিয়ার বাসিন্দা। এই যে দেখো এবার তার কর্মজীবন দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি বাংলা বিভাগে অনার্স মাস্টার্স করেন। ঠিক আছে, কিন্তু ওনার সৌভাগ্য হয়েছে আবার কি যে পরবর্তীতে তিনি পিএইচডি করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ওনার সাহিত্যকর্ম জানলাম এবং আর একটু দেখিনি কয়েকটি কাব্যগ্রন্থ মধ্যে স্বগত সংলাপ, জীবনী গ্রন্থ হচ্ছে কিশোর জীবনী। আমি এর আগের স্লাইডও দেখেছি। উনি অনেক পুরস্কার পেয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা তার কয়েকটি বইয়ের প্রচ্ছদ দেখি। শুধু এই প্রথম বইটা বাদ দাও, সাহিত্য গবেষণা। এই বইটি বেশ ভালো, যারা সাহিত্য নিয়ে একটু গবেষণা করতে চায় এই বইটি খুবই দরকার। হ্যাঁ, শফিকুন নবী সামাদি আমাদের রাজশাহী ইউনিভার্সিটির স্যার এবং আরও 2 জন বিশেষ ক্যাডার লিখেছেন। তো 3 জনের সমন্বয়ে এই বইটি, সাহিত্য গবেষণা, বিষয় কৌশল। তো যাই হোক, ওই বই বাদ দিয়ে বাকি 3টা দেখো, বাংলা লেখার নিয়মকানুন। আমি প্রথম পর্বে তোমাদেরকে বলেছিলাম যে এই বইটি তোমরা সংগ্রহ করবে। এটি অবসর প্রকাশনা এটি প্রকাশিত করেছে। বইটির দাম বেশি না, 120 টাকার মতো হবে। তারপর উনি অনেক বই লিখেছেন, তার মধ্যে কিশোর বাংলা অভিধান, প্রতিভার খেলা, নজরুল ইত্যাদি। ছবিগুলিতে আমরা কবি হায়েদ মাহমুদের রচনা সম্ভার লক্ষ্য করছি। মূলত তিনি গবেষণা প্রবন্ধ সাহিত্য খ্যাতি লাভ করেছেন। ওকে, আমরা কিছু শব্দার্থ দেখে নিই এবং টিকা। শ্রব্য কাব্য, এটা যদিও নাটকের ক্ষেত্রে, তারপর আমরা দেখে নিই যে কাব্য পড়া ও শোনার জন্য রচিত। দৃশ্যকাব্য দেখো, নাটকে দৃশ্যকাব্য বলা হয়েছে যা একসাথে দেখা শোনা যায়। অবশ্য এটা সংস্কৃত অলঙ্কারিকদের মতে। এবার দেখো শেক্সপিয়র, উনি ইংরেজ কবি নাট্যকার ছিলেন। ওনার সম্পর্কে আমি প্রথম পর্বে অনেক ব্যাখ্যা করেছি। একাঙ্কিকের নাটক, এটা একটা দেখো একাঙ্কের নাটক, দৃশ্য। বিশেষ করে মুনির চৌধুরীর কবর নাটকটি 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। তো যাই হোক, এগুলো আমি প্রথম পর্বে যেহেতু আলোচনা করেছি, জাস্ট একটু রিভিউ করছি তোমাদেরকে একটু রিকল করার জন্য, মেমোরিতে যেন তোমাদের একটু গেঁথে যায়। আমরা নাটকের কিছু ছবি এখানে নিয়ে এসেছি। দেখো, বিশেষত গ্রিক ও রোমান ট্র্যাজিক বাংলা নাটক। এবং নাটকের যে 5টি অঙ্ক রয়েছে, প্রারম্ভ, প্রবাহ, তা উৎকর্ষ, যেটাকে ক্লাইম্যাক্স বলে, গ্রন্থিমোচন, উপসংহার, এগুলো তোমরা সেদিন আশা করি জেনেছ। এবং এই নাটকটা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। হ্যাঁ, ওই সময় তো পুস্তক পঠিত হতো না, নাটক অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক না, দর্শক সমাজ। এই জন্য নাটকের সমাজের দর্পণ হিসেবে চিহ্নিত করা হয়। সংস্কৃত অলঙ্কারিকদের মতে নাটক দৃশ্যকাব্য। হ্যাঁ, আচ্ছা, এগুলো আগের ক্লাসে হয়ে গেছে। নাটকের সংজ্ঞায়ন তোমরা জানো, দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য সমন্বয়ে নাটক সাধারণত হয়। ঠিক আছে, নাটকের সাংগঠনিক দিক সময় তোমরা দেখছিলে সেদিন 5টি। আচ্ছা,
এবং নাটকের যে ভাগ ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, এগুলো সেদিন তোমরা জেনেছো। এবং নাটক কত প্রকার, অনেক প্রকার হতে পারে, ঐতিহাসিক, সামাজিক, কাব্যধ, রোমান্টিক, ডিটেকটিভ, এগুলো জানো। এবং ছোট গল্প, স্মল স্টোরি নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে ছোট গল্পে অবদান রেখেছেন। হ্যাঁ, তার কয়েকটি মানে গল্প, যেমন ধরো হৈমন্তী, তারপর হচ্ছে কাবুলিওয়ালা, তারপর হচ্ছে ছুটি, তারপর হচ্ছে অপরিচিতা, হ্যাঁ, তারপর হচ্ছে পোস্টমাস্টার, অনেক, এগুলো সব গল্পগুচ্ছে পাবা। এখানে ছবি দেওয়া আছে, দেখো গল্পগুচ্ছের। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সবচেয়ে সার্থক ভূমিকা রেখেছেন। উনি অনেক কিছু লিখেছেন বাংলা সাহিত্যে, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ। কিন্তু আমার মনে হয় উনি সবচেয়ে ছোট গল্পে বেশি ভূমিকা রেখেছেন, কারণ ছোট গল্পের এমন বাস্তবধর্মী কথা মানে হৃদয় স্পর্শ করে। ঠিক আছে, তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট গল্প সম্পর্কে জেনেছি। এবং রবি ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায়, সোনারতরী কাব্যগ্রন্থের মধ্যে বর্ষাযাপন কবিতা বলেছিলেন, ছোট্ট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সৎ সরল। শেষে উনি বলছিলেন, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গগুলি শেষ হবে, শেষ হয় হইল না সে। এই যে ছোট গল্পের বৈশিষ্ট্য, সার্থকভাবে বৈশিষ্ট্য। আরও অনেক সাহিত্যিক, আমেরিকার ইয়েপয়, বাংলাদেশের প্রাবন্ধিক প্রমথ চৌধুরী, ওনারা সংজ্ঞান করেছেন। যাই হোক, আমি আজকে নাটক এবং ছোট গল্প আমি যাব না, কারণ যেহেতু এটা প্রথম পর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা যেটি করব কবিতা, তারপর হচ্ছে উপন্যাস, প্রবন্ধ। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা হয়তো একটি ছবি দেখতে পাচ্ছ, বিউটি বোর্ডিং। তোমরা চেনো এই জায়গাটি কোথায়? এটি ঢাকায় বাংলা বাজারে অবস্থিত, যেখানে বই অনেক প্রকাশিত বাংলা বাজারে। পাশেই রয়েছে বিউটি বোর্ডিং। এখানে অনেক কবি, সাহিত্যিক আড্ডা দিতেন। কবি শামসুর রহমান থেকে শুরু করে, সৈয়দ শামসুল হক থেকে শুরু করে আরও অনেকেই রয়েছেন। হ্যাঁ, মানে কি বলবো, এখানে বলা হয় যে যেন লেখকদের একটা আড্ডা দেওয়ার একটা অন্যরকম একটা অনুকূল পরিবেশ ছিল। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন পুরাতন ঢাকায় ছিলাম সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে, তখন আমিও এই বিউটি বোর্ডিংয়ে যেতাম। এবং সেখানে কবি সংসদ বাংলাদেশে, সেখানে আমি সাহিত্য মানে সম্পাদক ছিলাম, সাহিত্য গবেষণা সম্পাদক। এবং আমাদের এখানে ঢাকা থেকে কেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জন লেখক আসতেন, আমরা আড্ডা দিতাম। এই বিউটি বোর্ডিংয়ের ভেতরে ছবিটা একটু দেখো, তোমরা যদি যাও সেখানে দেখবে যে বেশ চমৎকার এখানে একটা বলবো যে হেরিটেজ, হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লেস হিসেবে রয়েছে। এবার আসি কবিতা কি। হ্যাঁ, তোমরা একটু আশা করি দেখতে পাচ্ছ, দেখো। স্লাইড একটু বড় করলে ভালো হতো, তাই না? আচ্ছা, কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত, তার মেঘনাদ বধ কাব্য। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ, আর অন্যটি হলো মহাভারত। মহাকাব্যের মূল লক্ষ্য হলো, স্লাইডে হয়তো ওঠেনি, আমি একটু এখানে পড়তেছি, তোমাদের বোর্ড বইটা একটু বের করো। এটি হচ্ছে 157 পৃষ্ঠায়। হ্যাঁ, এখানে মাইকের আওয়াজও হচ্ছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই মাইকে একটি শোক সংবাদের ইয়ে হচ্ছে, যার ফলে একটু শব্দ একটু তোমাদের মনে হয় একটু শুনতে সমস্যা হচ্ছে। ওকে, আমি বলতেছি, রামায়ণ তোমরা জানো যে, আর অন্যটি হলো মহাভারত। আর মহাকাব্যের, তোমরা জানো যে মহাকাব্যের যে মূল লক্ষ্য সেটা কি জানো? মূল লক্ষ্য হলো কি, গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে মেইন। এবং মহাকাব্য তোমরা জানো সেখানে অনেক যুদ্ধ বিগ্রহের কথা থাকে, স্বর্গ নরকের কথা থাকে, তাই না? বিশ্বে অনেক ধরনের মহাকাব্য রয়েছে, ওডিসি, হোমার রয়েছে, তাই না? আচ্ছা, আমরা এখানে বঙ্কিমচন্দ্র মতে আমরা একটু জেনে নিই কি কি বলা হচ্ছে। দেখো, তোমাদের বোর্ড বইয়ে যে ধরনের কথা আছে আমি সেগুলো নিয়ে আসতেছি, পরে আমি বইয়ের বাইরে কিছু তথ্য দেব।
বঙ্কিমচন্দ্রের মতে বক্তার কি ভাবচাষের পরিস্ফুটন মাত্র, যাহার উদ্দেশ্য সেই কাব্যই হচ্ছে গীতিকাব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হয়, সাধারণত দীর্ঘকাল হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষ যদি দীর্ঘ হয় তাতে অসুবিধা নেই, যদি কবি মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতা আদি নিদর্শন কি বৈষ্ণব কি পদাবলী। বাংলা সাহিত্যে বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন। খেয়াল কর শিক্ষার্থীবৃন্দ, এই দুইজন কবি অন্যরকম ধারা। তোমাদের কিন্তু পরীক্ষায় জ্ঞান স্তরে এগুলো আসতে পারে, এই জন্য আমি বোর্ড বই থেকে আমি চেষ্টা করেছি এগুলো ইবুক থেকে লেখাগুলো কপি পেস্ট করার জন্য। তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দিন বাংলা সাহিত্যে অন্যরকম তারা ভূমিকা রেখেছেন। এই জন্য হায়াত মাহমুদ এই প্রবন্ধের যে প্রাবন্ধিক, তিনি বলেছেন বাংলা কবিতা বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দিন। আমি এই দুজন একটু কথা বলবো, আগে এটা শেষ করি। হ্যাঁ, প্রথমজন হচ্ছে আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতা যা উত্তপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও স্বজনবাদের ঘাট পূর্বেও কেউ রচনা করেননি। আচ্ছা, আমি একটু কপি পেস্ট করেছি থেকে ইন্টারনেট থেকে ইবুক, একটু এখানে দেখতেছি বানান পূর্বে বানানটা দীর্ঘকর হবে। তো যাক শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো তোমরা, এই নজরুল এবং জসীমউদ্দিন সম্পর্কে হয়তো অনেক জানো, তারপর আমি একটু নতুন তথ্য দিচ্ছি যে কাজী নজরুল ইসলাম যখন 1942 সালে বাকরুদ্ধ হলেন, তোমরা জানো যে উনি অসুস্থ হয়েছিলেন 42 সালে। তার লাস্ট লেখা ছিল বাঙালির বাংলা, এটা ক্লাস 8-এ আগে পাঠ্য ছিল, এখন নেই। তো যাই হোক, 42 সালে বাকরুদ্ধ হলেন, আর কোনো লিখতে বললেন, অসুস্থ হয়ে গেলেন উনি। পরে কি বলবো যে 1972 সালে, 72 সালে বঙ্গবন্ধু যখন 10 জানুয়ারি বাংলাদেশে আসলেন দেশ স্বাধীন হওয়ার পর, তখন উনি ধরো জাতীয় কবি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফুল শাপলা, জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কে হবে। তখন উনি মন্ত্রিসভায় অনেককে বললেন যে কাকে করা যায়, অনেকে প্রস্তাবনা দিয়েছিলেন। কেউ বলছেন জসীমউদ্দিন, কেউ বলছেন কাজী নজরুল ইসলাম, কেউ রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলছেন দ্বিজেন্দ্রলাল রায়, কেউ জীবনানন্দ দাশ, অনেকেই নাম বলেছেন। কিন্তু বঙ্গবন্ধু নিজেই এই কাজী নজরুল ইসলামকে ভারতে গিয়ে, তিনি যে অসুস্থ ছিলেন কাজী নজরুল ইসলাম, তাকে বাংলাদেশে নিয়ে আসছেন এবং চিকিৎসার ব্যবস্থা করে দেন। শুধু তাকে না, কাজী নজরুল ইসলামের যে পরিবার, তার ছেলের বউ, তাদেরকেও ঢাকায় এনে এই মোহাম্মদপুরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কাজী নজরুল ইসলামকে তোমার পিজি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। এটা কম কথা না। যার ফলে জসীমউদ্দিন একটু মন খারাপ করেছিলেন। জসীমউদ্দিন কেন মন খারাপ করেছিলেন? কারণ হচ্ছে জসীমউদ্দিনের আশা ছিল উনি খুব হায়ার এডুকেশন, উনি কলকাতা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স মাস্টার্স করেছেন, এত বই লিখেছেন, শিক্ষিত। কাজী নজরুল ইসলাম তো 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন এবং বঙ্গবন্ধুর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলা, ফরিদপুর আগে জেলা ছিল, গোপালগঞ্জ আগে জেলা ছিল না। জসীমউদ্দিনের বাড়ি কিন্তু ফরিদপুর জেলা। তা জসীমউদ্দিন একটু আশা ছিল স্বাভাবিকভাবে যে উনি জাতীয় কবি হবেন, কিন্তু উনি জাতীয় কবি না হওয়ার কারণে 1969 সালে তোমরা জানো যে উনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন জসীমউদ্দিন। তো মন খারাপ করে 1972 সালে উনি তার বাংলা একাডেমি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। তো যাই হোক, হয়তো অভিমান ছিল এই কারণে মনে হয়, কিন্তু দুইজনই কিন্তু বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন। এবং বিশেষ করে জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ অসাধারণ। আমি তোমাদের এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সেখানে সাজু রূপের কী ধরনের রোমান্টিসিজম প্লাস প্যাথেটিক, এটা গফরগাঁও এলাকা, বহামসিং এলাকার বাস্তব কাহিনী, ঠিক আছে, সাজু রূপের কাহিনী, এবং সেই রূপাই তো বেঁচে ছিল এবং এটা হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠানে দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এটা বিশ্বের বহু দেশে অনুবাদ হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার একজন রাইটার E.M. মিলফোর্ড এম্বডিড কোয়ালিটি অফ দ্য ফিল্ড এটা অনুবাদ করে বিশেষ করে জসীমউদ্দিন অনেক প্রশংসা করেছেন। তো দুজনেরই আমরা অবদান ধরব, কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দিনের, ঠিক আছে। এরা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে কবিতার ধারায় অন্যরকম অবদান রেখেছেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আচ্ছা একটু কবিতা নিয়ে একটু কথা বলি, কারণ বোর্ড বইয়ের বাইরে তথ্য তোমাদের দিলে মনে ভালো হবে। কবিতা অনেকে ভাবে যে ছন্দ মিল হলেই মানে কবিতা হয়ে যায়, না, শুধু ছন্দ না। কবিতায় কি কি লাগে দেখো, কবিতা লাগে ভাব, শব্দচয়ন, তারপর হচ্ছে ছন্দ, তারপর হচ্ছে অলংকার। এই অলংকার আবার অনেক ধরনের আছে, ঠিক আছে। অলংকার এই মানে মেয়েরা যে অলংকার পড়ে ওই অলংকার না, একটা হচ্ছে, এটা দুইটা ভাগ, একটা হচ্ছে শব্দের অলংকার,
হ্যাঁ, আর একটা হচ্ছে অর্থের অলংকার, অর্থের অলংকার। আচ্ছা, এবং শব্দের অলংকার এগুলো তোমাদের বুঝতে হবে, এবং অর্থের অলংকার বুঝতে। শব্দের অলংকারগুলো কোনগুলো জানো? এগুলো হচ্ছে যেমন ধরো অনুপ্রাস, অনুপ্রাস এটা হচ্ছে ধরো একই শব্দ বা একই বর্ণ বারবার আসবে, যেমন কাক কালো কোকিল কালো, কণ্ঠ তাহার কি আছে না, ক্রেশ, মানে এই যে কর যে ব্যবহারগুলো, এটা হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস আবার অনেকভাবে আছে, ঠিক আছে, আমরা সংক্ষেপে যাচ্ছি। এরপরে আছে তোমার শ্লেষ আছে, হ্যাঁ, যমক আছে, তারপর হচ্ছে উৎপ্রেক্ষা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যমক চমক আছে, হ্যাঁ। তা যাই হোক, এগুলো হচ্ছে শব্দের অলংকার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল এই জিনিসটা। এবার আসো অর্থের অলংকার। অর্থের অলংকার কোনগুলো জানো? যেমন ধরো উপমা যে আমরা দিই, উপমা, রূপক, হ্যাঁ, চিত্রকল্প, উপমা, চিত্রকল্প। তোমরা জানো যে ইংলিশে বলা মেটাফরিক। যেমন ধরো কোনো সৌন্দর্যের সঙ্গে যদি কাউকে তুলনা করা হয়, তোমরা জীবনানন্দ দাশের বনলতা সেনের এই যে চোক্তার আছে না, নাটোরের বনলতা সেন, মানে তার পাখির নীরের মতো চোখের তুলনা করেছে, এটা হচ্ছে উপমা, ঠিক আছে। আর রূপক কী ধরনের? রূপকটা হচ্ছে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, তার অনেক নাটক রয়েছে, রক্তকরবী একটা নাটক, সেখানে রূপকধর্মী, যে যারা লোভী শাসক মাঠ নিচে শুধু স্বর্ণ আহরণ করে, এটা একটা নেতিবাচক চরিত্র হিসেবে বলা হচ্ছে। আর কেউ কেউ আবার প্রতিবাদী সত্তা, তাদেরকে ওখানে বাধা দিচ্ছে এবং আলোর পথে নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা হচ্ছে রূপকধর্মী, হ্যাঁ, যেটা রক্তকরবী বললাম। আর চিত্রকল্পের একটু উদাহরণ দেই। যেমন ধরো কবিতায় অনেকে সুখ দুঃখের কথা বলে, তাই না? আমি একটা উদাহরণ দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ধরো শীতকালের পাতা, হ্যাঁ, শুকনা না, আচ্ছা, ধরো পড়ে গেছে এবং তুমি যদি ধরো ভেঙে যায়, এই যে এটা হচ্ছে দুঃখের হাহাকার, হাহাকার, কষ্ট, পাতাটা ধরলে ভেঙে গেল, তার মানে কষ্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। আবার আরেকটা কষ্টের চিত্রকল্প এইভাবে বলা যেতে পারে, যেমন ধরো গ্রীষ্মকালে, হ্যাঁ, বৃষ্টি নেই, মাটি ফেটে গেছে, চৌচির হয়ে গেছে, তার মানে মাসের দুঃখ কষ্টে ফেটে যাচ্ছে অন্তর। এগুলো হচ্ছে চিত্রকল্প, ঠিক আছে। আচ্ছা, এবার একটু নিয়ে আসি, ছন্দ নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। ছন্দ তো আসলে অনেক প্রকার, আমি সংক্ষেপে বলি, তোমাদের বোর্ড বইয়ে তো লেখেনি, এখানে একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলতে। ছন্দ হচ্ছে কি ধ্বনির অন্তমিল, ছন্দটা হচ্ছে ধ্বনির অন্তমিল। মেইন ছন্দটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত, আরেকটা হচ্ছে মাত্রাবৃত্ত, হ্যাঁ, আরেকটা হচ্ছে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত এটা সাধারণত দ্রুত লয় হবে, এটা দ্রুত লয় হবে, হ্যাঁ, দ্রুত লয় হবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো শব্দার ডাক্তার মাথা ভরা টাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গনে 2-3, এই যে বিট দিয়ে, এগুলো হচ্ছে ছড়া। এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে লোকছড়া ছন্দ বলেছেন। আর মাত্রাবৃত্ত হচ্ছে এটা মধ্যম লয় হবে, মিডিয়াম ইয়াতে, হ্যাঁ, মধ্যম লয় হবে। তোমরা জানো যে কবিতা পড়তে গেলে যে এক্সপ্রেশন, কতগুলো স্লো মোশনে করে খুব দেখা যায়, কতগুলো খুব মিডিয়াম লয়, কতগুলো খুব দ্রুত। তো এখানে যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো যে জন দিবসে মনের হরসে জ্বালায় মমের বাতি, আসুক গৃহে দেখিবেন আর নিশ্চিত প্রতিপতি। ওকে। আর অক্ষরবৃত্তটা কি জানো? এটা ধীর লয়, খুব স্লো মোশনে, খুব স্লো মোশনে হবে এটা, হ্যাঁ। যেমন ধরো তোমাদের যে কপোতক্ষনাথ কবিতাটা আছে না মাইকেল মধুসূদন দত্তের, সেখানে দেখবে যে লাইনগুলো একটু বড় হয় অক্ষরবৃত্তের ছন্দে বিশেষ করে। যেমন ধরো সতত হেন তুমি পরমোর মনে সতত কথা ভাবিয়ে বেরোল, আছে না, হ্যাঁ, উনি ফ্রান্সের ভার্সেনগরিতে লিখেছেন। আমি যেদিন কপোতক্ষ পড়াবো সেদিন আরও ব্যাখ্যা করবো। এই অক্ষরবৃত্ত ছন্দ আবার কয়েকভাবে বিভক্ত জানো? যেমন ধরো পয়ার, ত্রিপয়ার, হ্যাঁ, ঠিক আছে, এগুলো ভাগ আছে, ঠিক আছে। আবার
সনেট আছে একটা, সনেট বলতে চতুর্দশপদী। হ্যাঁ, তো যাই হোক এই অক্ষরবৃত্তগুলো এই টাইপের বেশি হয়। তো আমাদের সময় কম না, এগুলো আমি মাত্রা, পর্ব, দল এগুলো ভাগ করে দেখাইতাম। হ্যাঁ, তো একটা জিনিস তোমরা বেসিক জিনিস জেনে নাও, কবিতার অনেকে চরণ এবং পংক্তি এক মনে করে, না এক না, মিল আছে আবার অমিলও আছে। আমি উদাহরণ দিচ্ছি, দেখো পংক্তি কাকে বলে। পংক্তিটা হচ্ছে, কবিতার পংক্তি হচ্ছে প্রত্যেকটা লাইন বলে, রাইট? ওকে, বাট চরণ কিন্তু প্রত্যেকটা ইয়ে হবে না। চরণ হচ্ছে কি জানো, প্রত্যেকটা লাইন যে হবে তা না, ভাবের যদি পরিসমাপ্তি ঘটে, ভাবের পরিসমাপ্তি যদি ঘটলে সেটা কি চরণ হবে। সেটা এক লাইনও হতে পারে, 2 লাইনও হতে পারে, 3 লাইনও হতে পারে, 4 লাইনও হতে পারে, ঠিক আছে? মানে অনেকে ভাববে কি 4টা লাইন নিয়ে একটা চরণ, হ্যাঁ হতে পারে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমার একটা ব্যক্তিগত কবিতার কথা বলি। যেমন সত্য যে কঠিন, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা বলি। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এখানে 3টে গিয়ে ভাবের পরিসমাপ্তি ঘটছে, 3টা পংক্তি, বাট চরণ একটা, ঠিক আছে? আমি একটা কবিতা বানিয়েছি, সেটা হচ্ছে যে সত্যই যদি সুন্দর হয় আর সুন্দর যদি স্রষ্টায় হয়, তাহলে কেন আমি সেই সুন্দরের পূজারী হব না। এভাবে করে আমরা আসলে কি জানো, পংক্তি প্রত্যেকটা লাইন, বাট চরণ কিন্তু প্রত্যেকটা মানে লাইন কিন্তু চরণ না। হ্যাঁ, যদি এক লাইনে গিয়ে যদি ভাবের পরিসমাপ্তি ঘটে, তাহলে আবার ওই এক লাইন একটা চরণ হতে পারে। কন্ডিশন ভাবের পরিসমাপ্তি ঘটতে হবে চরণে, সেটা এক লাইনে ঘটুক আর 2 লাইনে 3-4 লাইনে। আর পংক্তিতে ভাবের পরিসমাপ্তি ঘটার দরকার নেই, প্রত্যেকটা লাইনে হচ্ছে একটা করে কি পংক্তি। খেয়াল করো, কিন্তু সূক্ষ্ম পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, স্তবক। কবিতা যেহেতু তোমরা আসো আলোচনায়, স্তবক হচ্ছে প্যারাগুলো। কবিতার যে প্যারাগুলো দেখো না, হ্যাঁ, দেখবা যে কোনো কবিতা 3 প্যারা আছে, তাই না? যেমন ধরো কপোতাক্ষ নদ, 2টা স্তবক রয়েছে, প্রথমে অষ্টক অক্টেভ, পরে ষষ্ঠক বা সেস্টেড। এই যে এখানে 2টি স্তবক, প্যারাকে বলা হয় স্তবক, ঠিক আছে? আচ্ছা, আরও তোমরা যদি কবিতার সম্পর্কে জানতে চাও, এটা হচ্ছে ভাস্ট, বুঝছো? অনেকে কবিতা তো ভাবে যে ছন্দের জন্য মিল হলেই মনে হয় ছন্দ হয়, যে দেশ, বেশ, কেশ, শেষ এগুলো মানে ছন্দ কবিতা। না, আধুনিক কবিতা দেখবা যে ছন্দ নেই। তোমরা বিশেষ করে এই যে শুক্রবারে সাহিত্য সাময়িকতা বিভিন্ন পত্রিকায় দেখবে যে কবিতার অন্তমিল নেই। এগুলো হচ্ছে আধুনিক স্টাইল। কারণ বিশেষ করে পঞ্চপাণ্ডব যারা 5জন কবি ছিলেন, রবি ঠাকুরের এই বলয় থেকে ছিন্ন হয়ে তারা এই স্টাইলগুলো বেশি ফলো করেছিলেন। তার মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তাই না? তো এখন এটাই বেশি চলতেছে। জসীমউদ্দিনের কবিতার সবগুলো অন্তমিল বাবা, দেশ, বেশ, কেশ, শেষ। নজরুলেরও আছে, হ্যাঁ, রবি ঠাকুরেরও বেশি। রবি ঠাকুরের শেষের দিকে আবার উনিও আধুনিক ছন্দে লিখেছেন, গদ্য ছন্দে লেখার চেষ্টা করেছেন। তো যা কবিতা যে শুধু অন্তমিল হবে তা না, মানে ধ্বনির যে অন্তমিল প্রত্যেকটা পংক্তিতে তা না, ভাবের মিলটা হচ্ছে মেইন, ঠিক আছে? ও আরেকটা জিনিস অনেকে ভুল করে, অনেকে ভাবে কি জানো, পদ্য আর কবিতা একই জিনিস না, এক জিনিস না। তোমাদের বোর্ড বই দেখো, একটা আছে গদ্য, একটা আছে কবিতা। পদ্য বলেনি, পদ্যটার সঙ্গে মিল আছে কোনটা জানো? ছড়ার। পদ্য আর ছড়া প্রায় এক। এখানে ভাবের গভীরতা কম, ভাবের গভীরতা কি কম, বাট কবিতায় ভাবের গভীরতা কি বেশি হবে, ঠিক আছে? বেশি হবে, এইটা সূক্ষ্ম পার্থক্য। আর এখানে বিশেষ করে ছড়া বা পদ্যের মধ্যে লাইনগুলো ছোট ছোট হয়, আর কবিতা লাইন কখনো বড় হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তো যাই হোক, এগুলো সূক্ষ্ম পার্থক্য, এগুলো তোমাদের জানার জন্য বললাম। সময় কম, আমি পরের স্লাইডে যাই, কারণ আধা ঘন্টা ক্লাসে এত কিছু জানানোর সময়। এবার আসি আমরা উপন্যাস নিয়ে একটু দেখো, স্লাইডে লেখা আছে যে উপন্যাস সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে, বানান একটু ভুল হয়ে গেছে, উপন্যাসের সর্বাধিক বহুল পঠিত ওর জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাস কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনী গদ্যে লিখিত হয়। এই যে আমি বললাম না, ওই যে থেকে গুগল থেকে আমি বুক থেকে এটা করছি আর কি। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব হয়, অপেক্ষাকৃত অধিক কালেই গদ্যে কাহিনী লেখা হয়েছে, গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, হায়াত মাহমুদ ওনার এই প্রবন্ধে 2টা বানান কিন্তু উনি একটু, আমার মনে হয় একটু ভুল লিখেছেন। এক হচ্ছে কাহিনী বানান, উনি এটা লিখেছেন, আমার মতে এটা হবে না। কেন হবে না আমি যুক্তি দিচ্ছি। কাহিনী শব্দটি এসছে কাহানো থেকে। এই কাহানো শব্দটি হচ্ছে হিন্দি শব্দ। আচ্ছা বলো, হিন্দি কি বিদেশি না? আর বিদেশি হইলে তো কি হবে, বিদেশি হলে অবশ্য শিকার হবে। তার মানে কাহিনীটা বানানটা হবে এইটা, কাহিনী বানানো হবে এইটা।
তোমরা অন্য বই দেখো, এমনকি বাংলা একাডেমির অভিধানে দেখো কাহিনী এখন হর্ষিকার, ওনার বই দেখো এই প্রবন্ধে দীর্ঘইকার লেখা, এটা হিন্দি শব্দ। যাই হোক, আরেকটা উনি ভুল করেছেন কিনা জানি না, ওনার বাংলা লেখার নিয়মকানুন বইয়ের মধ্যেও আমি দেখছি যে হয়তো বিভিন্ন লেখকদের মতের পার্থক্য থাকতে পারে। আমরা জানি যে উনি নি শব্দটা দেখবা যে একসঙ্গে না করে আলাদা দিয়েছে। হ্যাঁ, এটা তোমাদের বই কয়েক জায়গায় আছে। এই যেমন ধরো তোমরা দেখতে পাচ্ছ, এই যে করেন নিটা আলাদা করছে। এটা আমার মনে হয় উনি, এটা যদি দেখো নাইয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি না, নের সংক্ষিপ্ত রূপ কি নে, ঠিক আছে? তাহলে নাইয়ের সংক্ষিপ্ত রূপ না, নের সংক্ষিপ্ত রূপ, বাট নির তাহলে পুরা রূপ নাই, দেখো এটা একদম পুরা। এই জন্য এটা শব্দের সঙ্গে যুক্ত হবে। এটা কি হবে? একদম শব্দের সাথে যুক্ত হবে। বুঝতে পারছো? এটা কারণটা হচ্ছে যে এটা কিছুটা ধর বিভক্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে বা প্রত্যয় হিসাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাধু ভাষা, এটা হচ্ছে চলিত ভাষা। এটা অবশ্য এটা সাধু, এটা চলিত, ঠিক আছে? আর এগুলো তো সংক্ষিপ্ত রূপ। তো ওনার বই আমি দেখি যে লেখাগুলোতে বাংলা লেখার নিয়মকানুন বইয়ের মধ্যেও উনি যুক্তি দিয়েছেন যে নেই নাই নয় এগুলো নেতিবাচক অব্যয়, এগুলো আলাদা শব্দের স্বাধীনভাবে ব্যবহৃত হবে, কিন্তু এগুলো স্বাধীন হবে, এটাও স্বাধীন, বাট নি কিন্তু একসাথে হবে। যেমন ধরো খাইনি, এটা কিন্তু একসাথে হবে, কিন্তু ওনার বইয়ে বোর্ড বইয়ে তোমাদের আলাদা করছে, আবার ওনার বাংলা লেখার নিয়মকানুন বইও দিচ্ছে আলাদা করছে। বাট বাংলা একাডেমির তোমরা নিয়মকানুন দেখো, ওখানে বানানের অনেক বই বের হয়েছে, সেখানে নিটা একসাথে, বাকি নাই না বা নেই নে এগুলো কি আলাদা। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা উপন্যাস আসছি যে দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বাংলা সাহিত্যের প্রথম বলো যে সার্থক একটা উপন্যাস। হ্যাঁ, এর আগে আলালের ঘরে দুলাল লিখেছিলেন, তো এখন পেরিচাঁদ মিত্র লিখেছে, ওটা সার্থক না। তো এই দুর্গেশ নন্দিনীর ছবি তোমরা আশা করি দেখতে পাচ্ছ, 19 শতকে এটা রচিত হয়েছিল, এবং 19 শতক আগে এটা এর পূর্বে রচিত হয়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা সার্থক আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো অন্যরকম, ওনাকে বলা হয় অপরাজয় কথাশিল্পী। বাংলা সাহিত্যে আমি মনে করি রবি ঠাকুরের পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অন্যরকম। ওনার মানে উপন্যাসগুলো পড়লে হৃদয়ে যেন টাচ করে। এই যে আমরা পড়েছিলাম, মেজদিদি পড়েছিলাম, তারপর হচ্ছে ওনার ব্যক্তিগত একটা ছিল শ্রীকান্ত, 4 খণ্ডে লেখা, হ্যাঁ, প্রকাশিত হয়েছিল। দেবদাস, ওনার প্রত্যেকটা লেখাই হচ্ছে হৃদয়স্পর্শী। উনি নারীদের নিয়ে লেখেন বেশি এবং নারীদের পক্ষে লেখেন, নারীদের কষ্ট বেদনা নিয়ে বেশি লেখেন। তো যাই হোক, এবার আমরা যাব প্রবন্ধ। সময় কম, তোমরা দেখো প্রবন্ধ, এটা হচ্ছে প্রকৃষ্ট রূপে যে বন্ধন, প্রবন্ধটা বলা হয় কি প্রকৃষ্ট রূপে যে বন্ধন, এটা হচ্ছে কি প্রবন্ধ। এই প্রবন্ধ গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্যে পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। কোনো সন্দেহ নেই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন কি নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। খেয়াল করো, এখানে কয়েকটি প্রবন্ধের ছবি আছে। প্রবন্ধের 2টি রূপ রয়েছে, তোমরা জানো তন্ময় প্রবন্ধ আর মন্ময় প্রবন্ধ। এটা কিন্তু একটু তোমাদের জানা দরকার যে তন্ময় আর মন্ময়টা কি। এটা কবিতার মধ্যে রয়েছে, কবিতা কিন্তু 2 প্রকার, তন্ময় আর মন্ময়, ঠিক আছে? প্রবন্ধ 2 প্রকার, এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, তন্ময় আর একটা হচ্ছে মন্ময়। হ্যাঁ, আচ্ছা, তন্ময়টা হচ্ছে এটা বস্তুধর্মী ধরতে পারো, বস্তুধর্মী, ঠিক আছে? বস্তুধর্মী, এটাকে আমরা সাবজেক্টিভ ধরতে পারি, সাবজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে? তোমাদের বোর্ড বইয়ে আশা করি এগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নিও। আর মন্ময়টা হচ্ছে ভাবের, হ্যাঁ, ভাবের, বুঝতে পারছো? প্রবন্ধ, হ্যাঁ, এই যে এটা একটু ভুল হয়ে গেল মনে হয়, তন্ময়টা হচ্ছে অবজেক্টিভ, হ্যাঁ, আর তন্ময়টা হচ্ছে অবজেক্টিভ আর মন্ময়টা হচ্ছে কি সাবজেক্টিভ। খেয়াল করো, কিন্তু মন্ময়টা হচ্ছে সাবজেক্টিভ, এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, সাবজেক্টিভ, আর এটা হচ্ছে অবজেক্টিভ। খেয়াল করো, তোমাদের বোর্ড বই এটা 162 পৃষ্ঠায় রয়েছে, হ্যাঁ, 3য় প্যারার মধ্যে দেখো। তো এই তন্ময় প্রবন্ধ
তোমরা জানো যে এটা বেশিরভাগ বস্তুধর্মী, আর মন্ময়টা হচ্ছে ভাবের ব্যাপার। কবিতার ক্ষেত্রেও তাই, তন্ময় মন্ময় কবিতা রয়েছে, তাই না? আচ্ছা, তোমাদের প্রবন্ধ কিন্তু আসে, দেখবা যে যেগুলো মানে বস্তুধর্মী, যেমন ধরো একটি বটগাছের আত্মকাহিনী, তারপরে ধরো যেগুলো বস্তু টাইপের, হ্যাঁ, আর যেগুলো ভাবার চরিত্র তো আর দেখা যায় না, ওগুলো মন্ময় টাইপের, অধ্যবসায়, তাই না? তো যাই হোক, প্রবন্ধ দুই প্রকার, তন্ময় মন্ময় এবং কবিতাও তন্ময় মন্ময়। হ্যাঁ, ওকে, এখানে সময় কম, আমি জাস্ট একটু স্লাইডে দেখে চালিয়ে যাচ্ছি। রাজা রামমোহন রায় শুরু করে অদ্যাবধি তার প্রবহনতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। এটা তোমরা একটু স্লাইডে দেখে নাও। আর প্রবন্ধ কিন্তু এটা কিন্তু লেখক ইচ্ছা করলে যা ইচ্ছে তাই লিখতে পারবে না। গল্পে কিন্তু লেখার সুযোগ রয়েছে। গল্পে লেখক একজন নায়ককে মেরে ফেলতে পারে, মানে কাহিনীর প্রেক্ষাপট অন্যরকম নিয়ে যেতে পারে। নাটকও তো তাই। তোমরা এই যে বাকের আলীর একটা নাটক দেখছিলে না, হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই? ওই নাটক আমি তখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, যে বাকের আলীর ফাঁসি হবে, আরে অনেকে মিছিল করেছিল। তবে দেখবা যে হুমায়ুন আহমেদ পরে কী করলেন, একটু চেঞ্জ করে দিলেন, যে ঢাকার সোডিয়াম লাইটের আলো দিয়ে চাঁদের যে আলোটা এটা পরিবর্তন হয়ে গেছে, এই কারণে আদালতে তাকে আর কি এটা খালাস দিয়ে দেয় আর কি। এইভাবে নাট্যকার বা নাট্য নির্মাতা চেঞ্জ করতে পারবে, কিন্তু প্রবন্ধে এই সুযোগ নেই। প্রবন্ধে কিন্তু তোমার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। এখানে কিন্তু যুক্তি থাকতে হবে, যুক্তি অবশ্যই থাকতে হবে, তথ্য থাকতে হবে, তথ্য প্লাস যুক্তি, এবং সেটা কি করতে হবে জানো? বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ বা বর্ণনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বর্ণনা দিতে হবে, বিশ্লেষণ। মন গড়া কথা লেখার কোনো সুযোগ নেই, মন গড়া কথা লেখার কোনো সুযোগ নেই। গল্পে লেখা যায়, ঠিক আছে, উপন্যাসও লেখা যায়। উপন্যাসে যদিও সমাজের বাস্তব চিত্র থাকে, বেশিরভাগ বাস্তব, এবং উপন্যাস সাধারণত আকার বড় হয়, ঠিক আছে, ছোট গল্প ছোট হয়, ঠিক আছে। ছড়া কবিতা তো এগুলো, ছড়া তো সাধারণত ছোট ছোট হয়, হ্যাঁ, কবিতা ছোট হতে পারে, বড় হতে পারে। আর প্রবন্ধ এটারও আকৃতি বড় আছে। গবেষণাধর্মী যেগুলো প্রবন্ধ, সেগুলো জানো যে লিখতে গেলে অনেক কিছু নিয়মকানুন আছে। সেখানে তথ্যসূত্র লেখার দুই ধরনের নিয়ম আছে, একটা হচ্ছে শিক্ষাগত পদ্ধতি, একটা হচ্ছে এমএলএ পদ্ধতি, ঠিক আছে। তো কেউ ফুটনোট দেয়, কেউ ইডনোট দেয়, এবং তথ্যসূত্র লিখতে হলে প্রথমে লেখকের নাম দিতে হয়, তারপর বইয়ের নাম দিতে হয়, এরপর কোথায় প্রকাশনা হয়েছে, এই যে মানে প্রকাশনা থেকে সেই প্রকাশনার নাম দিতে হবে, এবং কত সালে প্রকাশিত হয়েছে, এবং ওই বইটির কত নম্বর পৃষ্ঠা থেকে ওই জিনিসটি নেওয়া হয়েছে। এই তথ্যসূত্র যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে মারাত্মক অপরাধ হয়ে যাবে। আবার এখন নতুন সিস্টেম আসছে যে ধরো তথ্যসূত্রে এইভাবেও লেখা যায় যে প্রথমে লেখকের নাম ধরো ডক্টর শহীদুল্লাহ, ধরো তো প্রথমে শহীদুল্লাহ আসবে, এরপর মোহাম্মদ চলে যাবে, ঠিক আছে, এইভাবে, এরপর কোলন, এরপর বইয়ের নাম, এবং বইয়ের নাম যত গ্রন্থের নাম ইতালিক হবে। আমরা কিন্তু অনেকে এইভাবে উদ্ধরণ চিহ্ন দেই, হ্যাঁ, এইভাবে দেই না, তোমরা ইতালিক করবা, ইতালিক বাঁকা হয়ে যাবে, হ্যাঁ, বাঁকা হয়ে যাবে, যত গ্রন্থের নাম তোমরা বাঁকা দিবা, ঠিক আছে। বাট কবিতার ক্ষেত্রে তোমরা এটা দিতে পারো, একটা উদাহরণ চিহ্ন দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু গ্রন্থের নাম, সেটা কাব্যগ্রন্থ হোক, গল্পগ্রন্থ হোক, উপন্যাস হোক, প্রবন্ধ গ্রন্থ হোক, নাট্যগ্রন্থ হোক, সবসময় ইতালিক দিবা। এটা কিন্তু অনেকে বোঝে না ব্যাপারটা। পাংচুয়েশন আমাদের জানতে হবে, এবং কীভাবে লিখতে হয় এটার নিয়ম জানতে হবে। শিক্ষার্থীদের সময় কম, আমি টেনে যাচ্ছি। আমাদের এখন দেখো একক কাজ, তোমাদের কবি হায়াত মাহমুদ কবিতা গল্প নিয়ে সাহিত্য জীবন শুরু করলো, কি সাহিত্য খ্যাতি লাভ করেন তোমরা জানো? উনি প্রবন্ধে করেন, এই যে আমি উত্তরটা দিয়েছি, দেখো গবেষণা প্রবন্ধে সবচেয়ে উনি খ্যাতি লাভ করেছিলেন। ওকে, এরপরে আসো, প্রবন্ধ বলতে কী বোঝায়? সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কি আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। ওকে, এবং আরেকটা গ্রুপ দেখো, বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি বলো তো? দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবং সবচেয়ে বেশি পঠিত জনপ্রিয় কে বলো তো? বলতে পারবা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সবচেয়ে অনেক বেশি পড়ে। উত্তরগুলো একটু দেখে নাও। প্রথমে দুর্গেশ নন্দিনী কথা আসছে। আর একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সর্বাধিক পঠিত জনপ্রিয়, আমি এটা বলেছি। আর প্রবন্ধের দুটি শাখা আছে, তন্ময় মন্ময়, এটা তোমরা জানো। এবং বাংলা ভাষায় রচিত প্রবন্ধের সাথে আয়তন বিশাল হয়, গুণগত মানে অতি উত্তম হয়। বিশেষ করে যারা এমফিল পিএইচডি করে তাদের থিসিসগুলো কিন্তু অন্যরকম হয়, হ্যাঁ। এবং বাংলা একাডেমি রয়েছে, শিল্পকলা একাডেমি রয়েছে, এশিয়াটিক সোসাইটি রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, ডিপার্টমেন্টাল জার্নাল বের হয়, সেগুলোতে দেখবা যে খুব স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে, তারা প্রবন্ধ বা আর্টিকেল বের করেন।
ওকে শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নে যায়, সময় কম। সাহিত্যের উপরীতি প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় সার্থক ছোট গল্প, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর জানো। সাহিত্যের শাখা প্রশাখার জনপ্রিয় দিক দিয়ে কোন সাহিত্যকর্ম সর্বাধিক শীর্ষস্থান? তোমাদের উপন্যাস কিন্তু সবচেয়ে শীর্ষস্থান রয়েছে। ওকে, কোন জাতির রচনায় লেখকের পাণ্ডিত্য বুদ্ধি জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা যায়? প্রবন্ধে। এটা কিন্তু খুবই মন গড়া কথা লেখার কোনো সুযোগ নেই, তাই না? আচ্ছা, সাহিত্যের রূপরীতি প্রবন্ধের ছোট গল্পের বৈশিষ্ট্য কি? এর আগের তো পড়েছ। এটি কি তথ্য উপদেশ থাকবে না, শেষ হবে না, গল্প সহজ, এটাকে আমরা কি 1, 2, 3 নিতে পারি, তাই না? ওকে শিক্ষার্থীবৃন্দ, একটা বাড়ির কাজ নাও। বাংলা সাহিত্যের কি স্বনামধন্য কয়েকজন উপন্যাসিকের নাম এবং তাদের বিখ্যাত 3টি বা 4টি করে উপন্যাসগুলোর একটি তালিকা তৈরি করবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।